সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের পর্ব। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতায় দেশের বাণিজ্যিক বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা। বিষয়ের পক্ষে বলবে জিয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয়ের বিপক্ষে বলবে বিজয় একাত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, শুরুতেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল জিয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন নাজমুল আমিন, শাহরিয়ার ইসলাম ও তাদের দলনেতা মোহাম্মদ জাহিদ হোসেন। বিপক্ষ দল বিজয় একাত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন সাদ মোহাম্মদুল্লাহ, জসিমউদ্দিন ও তাদের দলনেতা শামসুজ্জামান সবুজ। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর, ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রকৌশলী আনোয়ার পারভেজ শেফিন, ১৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের দলনেতা ও ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক। মাহমুদ বিন আলম, ১৫তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের দলনেতা ও বারোয়ারি বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক। সম্মানিত বিচারক মণ্ডলী, বিতার্কিকদের যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ৫, ভাষার ব্যবহার ও উচ্চারণ ৫, তত্ত্ব ও তথ্য পরিবেশনা ১০, যুক্তির প্রয়োগ ও খণ্ডন ৫। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সভাপতির সাথে, যিনি এই পুরো আয়োজনটির পরিচালনা ও ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যাংকার, অর্থনীতিবিদ এবং একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাসানুজ্জামান। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন জেনে নিই বিতর্কের নিয়মগুলো। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য ৫ মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত ২ মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে ১.৫ মিনিটে সতর্কতা সংকেত এবং ২ মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ও বিতর্ক অনুষ্ঠানটি শুরু করবার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। আপনারা শুনেছেন আজকের বিষয় হচ্ছে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতাই দেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা। প্রথমে পক্ষ দল থেকে জিয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাজমুল আমিনকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য পরিবেশন করার জন্য। শুধু বিঘে ধুই ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, এ জমি লইব কিনে। ভানুসিংহ বলেছিলেন সেই সময়ের বাবুদের কথা। ভূস্বামী ভূমির অন্ত নাই, তারপরও আরও চাই আরও চাই। কালের আবর্তনে সেই বাবুদের স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান সময়ের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের বাবুরা। আজকে আমরা দেখিয়ে যাব এই যে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাবুরা কিভাবে এই উপেনদেরকে অর্থাৎ জনসাধারণকে নিষ্পেষিত করছে, শোষণ করছে। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার বিজ্ঞ প্রতিপক্ষ এবং যারা শুনছেন সবাইকে সৌজন্য শুভেচ্ছা এবং প্রীত সম্ভাষণ। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতাই দেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রধান কারণ। যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি এবং দলের প্রথম বক্তা হওয়ায় আজকের এই বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করছি। আজকের বিতর্কের যে বিষয়টি আছে এতে আমরা যদি লক্ষ্য করি তাহলে 3টি বিষয় প্রণিধানযোগ্য। সেখানে হচ্ছে অতিরিক্ত মুনাফা লাভের যে প্রবণতা তাটি, আর দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ এবং প্রধান সমস্যা। আমরা এখানে অতিরিক্ত মুনাফা লাভের বিষয়টি বলতে কি বোঝাচ্ছি মাননীয় সভাপতি তা দেখুন। কোনো পণ্য বা সেবার স্বাভাবিক মুনাফার চাইতে
অধিক মুনাফা অর্জনের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটিকে আমরা বোঝাচ্ছি। বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ বলতে সে সকল প্রতিষ্ঠানসমূহকে বোঝাচ্ছি যা কিনা সরকারি আওতাধীন না, অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যাদের মূল উদ্দেশ্য ব্যবসায়িক কার্যকলাপের মাধ্যমে মুনাফা অর্জন করা। আর প্রধান সমস্যা বলতে আমরা এই সমস্যাকে বোঝাচ্ছি, অর্থাৎ অতিরিক্ত মুনাফা লাভের বিষয়টিকে বোঝাচ্ছি। কেননা এই সমস্যাটিকে কেন্দ্র করে অন্যান্য সমস্যার আবির্ভাব, অন্যান্য সমস্যার আবর্তন। মান্যবর সভাপতি, অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা থেকেই যে অন্যান্য সমস্যার সৃষ্টি হচ্ছে সেই বিষয়টি দেখে যাচ্ছি। প্রথমত নৈতিকতার অবক্ষয়, দ্বিতীয়ত জনগণ হেনস্থার শিকার হচ্ছেন, তৃতীয়ত সরকার তাদের হাতে জিম্মি হচ্ছেন, আর চতুর্থত বেসরকারি প্রতিষ্ঠান নিজেই তার অবস্থান নষ্ট করছেন। কিভাবে মাননীয় সভাপতি তা দেখে যাচ্ছি। প্রথমত যেই নৈতিকতার অবক্ষয় হচ্ছে সেই বিষয়টি হচ্ছে ভেজাল পণ্যের যে বিষয়টি আসছে, অর্থাৎ অতিরিক্ত মুনাফা লাভের জন্য এই বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ তারা বাজারে এই ভেজাল পণ্যকে সরবরাহ করছে, ভেজাল পণ্য দিয়ে বাজারকে সয়লাভ করছে, অর্থাৎ তারা নৈতিকতার দিক থেকে সরে যাচ্ছে। জনগণের হেনস্থার শিকার যে বিষয়টি, প্রথমত তারা যখন এই অতিরিক্ত মুনাফা লাভের দিকে দৃষ্টি নিবদ্ধ করে, প্রথমত এই একটি পণ্যের বা সেবার মান কমে যায়, অথবা সেই পণ্য বা সে পণ্যের মান মূল্য বৃদ্ধি পায়। এর কারণে জনসাধারণ প্রথমত প্রতারিত হচ্ছে, দ্বিতীয়ত অধিক মূল্য দিতে হচ্ছে, অর্থাৎ শোষণের শিকার হচ্ছে। আরেকটি বিষয় আসছে, সরকারকে এই সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ জিম্মি করে ফেলে, অর্থাৎ তারা কৃত্রিম সংকট তৈরি করে, দ্রব্যের মূল্য বৃদ্ধি করে, মুদ্রাস্ফীতি তৈরি করে, চাহিদা ও যোগানের তারতম্য সৃষ্টি করে। আর প্রতিষ্ঠানসমূহ নিজেরাই নিজেদের সখ্যাত সলিল রচনা করে। কিভাবে? দাম যখন বৃদ্ধি পায় পণ্যের এবং সেবার মান যখন কমে যায়, তখন ক্রেতার আস্থা হারায়, অর্থাৎ ক্রেতার এই প্রতিষ্ঠানসমূহের প্রতি একটা অসন্তোষ সৃষ্টি হয়। এছাড়া দুর্নীতি, শ্রমিক অসন্তোষ, ক্রেতার আস্থা হারায় এবং কারখানার যে সুষ্ঠু পরিবেশ নষ্ট হয় সেই বিষয়টি। এছাড়া অভ্যন্তরীণ যে বিষয়টি থাকে তা হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান যখন কিনা এই বিষ বাষ্প তার উপরস্থ কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে দিতে চায়, তখন কিনা হয় তার উপরস্থ কর্মকর্তাদের অবস্থা হয় যে অনুরোধে ঢেকে গেলার মতো অবস্থা। এর পরবর্তী যে যখন এই বিষ বাষ্প সর্বব্যাপী ছড়িয়ে দিতে চায়, তখন তাদের অবস্থা হয় পলিসি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, অর্থাৎ প্রতিষ্ঠানটি নিজেই একটি দেশের জন্য গোদের ওপর বিষ ফোড়ার পরিণত হয়। বরঞ্চ বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ যদি মুনাফা লাভের চাইতে মুনাফা লাভের প্রবণতা যদি ত্যাগ করে, তাহলে এই বিষয়গুলো হচ্ছে না। তখনই আমরা কণ্ঠে বলতে পারি, এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ, মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠেছে গোজান, জয় নিপীড়িত প্রাণ, জয় নব অভিযান, জয় নব উত্থান। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজমুন আমিন, পক্ষ দল। এবার আমি আমন্ত্রণ জানাবো বিপক্ষ দল ৭১ হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাদ মোহাম্মদুল্লাহ তার বক্তব্য পেশ করার জন্য। মহা আশঙ্কা জাগিছে মৌন বন্ধরে, দিক দিগন্ত অবকুণ্ঠনে ভরা, তবে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। হ্যাঁ মাননীয় সভাপতি, রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতার বন্ধ হয়ে যাওয়া পাখা বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে যখন নেমে না আসুক, এটি যখন আমরা প্রত্যাশা করছি, তখন আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতাই বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রধান সমস্যা। বিপক্ষে অবস্থান করছি। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারকবৃন্দ এবং বিজ্ঞ প্রতিপক্ষ এবং সামনে যারা শুনছেন এবং দেখছেন, সবাইকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হলো বিতর্কটি আসলে তিনি বুঝতেই পারেননি। কেননা বিতর্কের বিষয়বস্তুর মূল কথাটি ছিল বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান সমস্যা কোনটি মাননীয় সভাপতি, কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই এই সমস্যাটির ফলে কারা ফল ভোগ করছে সেটি মুখ্য বিষয় ছিল না মাননীয় সভাপতি। সেখানে মাননীয় সভাপতি আজকে আমরা দেখিয়ে যাচ্ছি মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রধান সমস্যাটি কি মাননীয় সভাপতি। তার আগে মাননীয় সভাপতি, আজকে আসি বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি বিদ্যমান এবং যেখানে প্রতিযোগিতা বিদ্যমান। এখানে মুনাফা অর্জন করতে গেলে প্রতিযোগিতার মাধ্যমে কোনো একটি দ্রব্য থেকে লভ্যাংশ অর্জন করতে হবে। ঠিক সেই সময় এই অতিরিক্ত মুনাফা অর্জন করতে গেলে দুটি প্রভাব আসতে পারে মাননীয় সভাপতি বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে। একটি হচ্ছে ইতিবাচক প্রভাব, দ্বিতীয় হচ্ছে নেতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাবটি কীভাবে আসতে পারে মাননীয় সভাপতি? পণ্যের মান বৃদ্ধির মাধ্যমে ভোক্তা
সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মুনাফা বৃদ্ধি করা যেতে পারে। দ্বিতীয়ত নেতিবাচক প্রভাব, সেক্ষেত্রে যদি পণ্যের মান বা সেবার মান কমিয়ে দিয়ে দাম বৃদ্ধি করা হয়, প্রতিযোগিতাপূর্ণ বাজারে কিন্তু আপনার দ্রব্যটি মানুষ প্রত্যাখ্যান করবে, কেননা বাজারে বিদ্যমান রয়েছে ভালো মানের পণ্য মানসপতি। সেখানে মানসপতি আমরা বলছি যে বাংলাদেশে অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনার ত্রুটি রয়েছে এবং তার ফলস্বরূপ যে দুর্নীতি, সেটি মানসপতি। আজকে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রধান সমস্যা মানসপতি। আজকে মানসপতি আমরা যদি দেখি 1980 সালের পর থেকে যখন বেসরকারীকরণ করা শুরু হয়েছে বাংলাদেশে, তখন থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে পাতালপুরীর দৈত্যটি রয়েছে, সেই পাতালপুরীর দৈত্যটি হচ্ছে দুর্নীতি এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ত্রুটি মানসপতি। আজকে বাংলাদেশে ব্যাংকিং খাত যেটি রয়েছে, অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ত্রুটি এবং দুর্নীতির কারণে ব্যাংকিং খাত, বাংলাদেশ ব্যাংকের 23 সেপ্টেম্বরের রিপোর্টে দেখতে পাচ্ছি মানসপতি আজকে 1,183 কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। যেই খেলাপি ঋণের একটি বড় অংশ রয়েছে কিনা যেখানে দুর্নীতি বা ভুয়া দলিলাদি উপস্থাপন করে পরিচালনা পরিষদ এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের যোগসাজশে সেটি নেওয়া হয়েছে মানসপতি, এবং তারা সবাই লাপাত্তা এবং তারা সবাই ধরাছোঁয়ার বাইরে। সুতরাং মানসপতি এটি শুধুমাত্র ব্যাংকিং খাত, এর বাইরে এনআরবি ব্যাংকের চেয়ারম্যানের যে নিজস্ব স্বয়ং চেয়ারম্যান যখন দুর্নীতিতে আচ্ছন্ন এবং বাংলাদেশের প্রায় সকল ব্যাংকিং প্রতিষ্ঠানের যখন ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগসাজশে দুর্নীতিতে আচ্ছন্ন, তখন মানসপতি আসলে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রধান সমস্যা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা দুর্নীতি। এখানে সহাস্য বদনে বলতে মন চায় মানসপতি, ঘরের নিরাপত্তা রক্ষী যখন ভক্ষকে পরিণত হয় বা দস্যুতে পরিণত হয়, তখন মানসপতি তার থেকে প্রধান সমস্যা কি হতে মানসপতি, আশা করি প্রতিপক্ষের বন্ধুরা উত্তর দিয়ে যাবেন মানসপতি। এবার আসি বাংলাদেশের ব্যাংক বহির্ভূত যে আর্থিক খাত রয়েছে এবং বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর দিকে মানসপতি। আজকে আমরা দেখি পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মতো কোম্পানি স্বাধীনতার পর প্রথম কোনো প্রতিষ্ঠান যেটি কিনা পুরোপুরি অপসারিত হয়েছে মানসপতি। কেন মানসপতি? আজকে সেখানে অভ্যন্তরীণ দুর্নীতি এবং নেতৃস্থানীয় পর্যায়ের যে গোলযোগটি রয়েছে এবং দক্ষতার অভাব রয়েছে, সেটির কারণে মানসপতি আজকে সেই ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটি বিনষ্ট হয়েছে। মানসপতি আমরা যদি প্রথম আলো রিপোর্ট 23 অক্টোবরের দিকে তাকাই, তখন দেখতে পাই মানসপতি আজকে আবাসন খাত যেটি রয়েছে, সেই আবাসন খাতের মানসপতি 30% দুর্নীতিতে আচ্ছন্ন মানসপতি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোনোভাবেই আসলে বাংলাদেশ অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টাটি কোনো প্রধান সমস্যা নাই। আজকে প্রতিপক্ষের বন্ধুরা তারা আসলে কোনটি সমস্যা সেটি ভুলে যে সমস্যার ফলে কি প্রভাব হচ্ছে বাংলাদেশে সেটি নিয়ে আলোচনা করছেন, সেটি আমাদের আজকের বিতর্কের মুখ্য বিষয় নয় মানসপতি। আজকে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্যই মাননীয় সভাপতি হচ্ছে মুনাফা অর্জন। এখন সেই মুনাফা অর্জনটি মাননীয় সভাপতি যদি কোনোভাবে দুর্নীতির মাধ্যমে আসে বা আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে আসে, সেটি কোনোভাবে অতিরিক্ত মুনাফা অর্জন নয় মাননীয় সভাপতি। বরঞ্চ বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্নীতি, যেটি কিনা আমরা বলে গিয়েছি যে বাংলাদেশে অভ্যন্তরীণ দুর্নীতি যেটি রয়েছে সেটি যদি লক্ষ্য করে আজকে আমরা এমডিজি পূরণ করে এসডিজির দিকে আগাচ্ছি এবং বাংলাদেশটি 1941 সালের আগে উন্নত রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছে। সেই জায়গায় বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি গুরুত্বপূর্ণ অবদান থাকা জরুরি। সেই অবদানের লক্ষ্যে আজকে দুর্নীতি থেকে সরে আসতে হবে এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং দক্ষ মানব সম্পদকে গড়ে তুলতে হবে। তবে মাননীয় সভাপতি আজকে বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে উৎকর্ষ লাভ করা সম্ভব। আজকে আমাদের দল থেকে আমার পরবর্তী দুই বক্তা যুক্তি, তত্ত্ব এবং উদাহরণ দিয়ে দেখিয়ে যাবেন কিভাবে বাংলাদেশের অতিরিক্ত মুনাফা অর্জনটাই বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান সমস্যা নয়, বরঞ্চ বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান সমস্যা হচ্ছে অভ্যন্তরীণ অব্যবস্থাপনার দরুন দুর্নীতি এবং মানব সম্পদের অভাব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমরা পক্ষ এবং বিপক্ষ দল থেকে বেশ বলিষ্ঠ বক্তব্য শুনতে পাচ্ছি এবং এই পর্যায়ে আমি পক্ষ দল থেকে আমন্ত্রণ জানাবো শাহরিয়াদ ইসলামকে তার বক্তব্য পেশ করার জন্য। শাহরিয়াদ ইসলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন এবং দেখছেন তাদের সকলকেই ধন্যবাদ। মাননীয় সভাপতি বিপক্ষ দলের প্রথম বক্তা এসে মাননীয় সভাপতি বলে গেলেন যে না, আজকে অতিরিক্ত মুনাফা লাভের যে প্রবণতা সেটা প্রধান সমস্যা না, বরঞ্চ তারা দুইটি কারণ দাঁড় করিয়ে গেলেন যেগুলো নাকি প্রধান সমস্যা। মাননীয় সভাপতি আজকের যে বিষয়টি রয়েছে সেখানে মাননীয় সভাপতি অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতায় অর্থাৎ মাননীয় সভাপতি প্রত্যয়যুক্ত ছিল মাননীয় সভাপতি। অর্থাৎ আজকে যদি প্রধান সমস্যা বলতেই হয় তবে একটি কারণ মাননীয় সভাপতি আজকে আসার কথা, দুটি কারণ কখনোই প্রধান সমস্যা হতে পারে না মাননীয় সভাপতি। প্রধান সমস্যা তখন সেটাই হয় যেটার কারণে অন্যান্য সমস্যার সৃষ্টি হয়। যে আমার দলের প্রথম বক্তা এসে দেখিয়ে গিয়েছিলেন যে 4টি কারণ আমরা বলে গিয়েছি যে জনভোগান্তি সৃষ্টি করছে, সরকারকে জিম্মি করছে, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিজস্ব যে স্থান সেটা নষ্ট করছে এবং নৈতিক অবক্ষয় ঘটছে। তারা যে দুইটি কারণ দেখিয়ে গিয়েছে বিপক্ষ দল থেকে এসে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ত্রুটি এবং দুর্নীতি।
অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ত্রুটি এবং দুর্নীতি এই দুইটিই আসে নৈতিক অবক্ষয়ের ফলে, অর্থাৎ নৈতিক অবক্ষয় জায়গাটি সৃষ্টি হয় যখন আমরা অতিরিক্ত মুনাফা লাভ করতে চাই। মাননীয় সভাপতি, আমরা বলে গিয়েছিলাম, আমার দলের প্রথম বক্তা বলেছিলেন যে কীভাবে জনভোগান্তি সৃষ্টি হয়, যখন আমরা দেখেছি যে শেখ মুজিবের একটি কোটেশন ছিল যে ঠিক এটাই, যে সারা বিশ্ব দুটি শিবিরে বিভক্ত, একটি হচ্ছে শাসক আর একটি হচ্ছে শোষিত। আমি শোষিতদের পক্ষে। আজকে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতায় তারা আজকে শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে। শাসক গোষ্ঠীতে পরিণত হওয়ার কারণ হচ্ছে এটা, আজকে যে পণ্যগুলো তারা বা সেবাগুলো তারা জনগণকে দিয়ে থাকে, আমার দেশের জনগণই এইগুলোর গ্রাহক, অর্থাৎ তারা যখন এইসব পণ্য নিতে যাচ্ছে তখন তারা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এই কারণে তারা আজকে শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে। দ্বিতীয়ত আসছে যে সরকারকে কীভাবে জিম্মি করছে। আমরা সকলেই জানি সিন্ডিকেট নামক একটি জিম্মি চক্র যে বাংলাদেশে অবস্থান করছে। আমরা যদি এর উদাহরণস্বরূপ এনি যে পেঁয়াজের যে সংকটটি ছিল সেটাকে আমরা আজকে উদাহরণস্বরূপ আনছি। পেঁয়াজের সংকট ছিল এটা যেমন সত্যি, এবং পেঁয়াজের সংকটকে ত্বরান্বিত করতে প্রস্তুত ছিল সিন্ডিকেটের যে জিম্মি চক্র ছিল তারাই, অর্থাৎ সংকটটাকে ত্বরান্বিত করছে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতার কারণে। অতিরিক্ত মুনাফা লাভের কারণে তারা পেঁয়াজটাকে স্টক করে রাখে, এরপরে গিয়ে তারা একটি কৃত্রিম সংকট, অর্থাৎ যে সংকটটি বিদ্যমান থাকে সেই সংকটকে আরও বেশি ত্বরান্বিত করে দেয়। এবং এর পরের কারণটিতে আসি যে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজস্ব স্থান কেন হারাবে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতার কারণে। হয় কি, এখন আমার একটি কোম্পানি, আমি যদি কিছু পণ্য বিদেশে রপ্তানি করি, রপ্তানি যখন করতে গিয়ে তারা দেখে তাদের ভাষ্য থাকে ঠিক এরকম যে আপনাদের পণ্যের মান একটি নির্দিষ্ট যে মান থাকার কথা সেই মান অনুযায়ী নয়, অর্থাৎ আপনার পণ্য আমি রপ্তানি আমার দেশে আনবো না। তখন কি হয় মাননীয় সভাপতি, এক, আমার দেশের মান ক্ষুণ্ণ হয়, অর্থাৎ আমার দেশের যে নাম রয়েছে সে দেশের নাম ক্ষুণ্ণ হয়। দ্বিতীয়টি হয় কি মাননীয় সভাপতি, এই খবরটি যখন সকলের কাছে পৌঁছায় তখন তারা সেই পণ্য থেকে বা সেই কোম্পানি থেকে বা সেই প্রতিষ্ঠান থেকে সরে আসে, অর্থাৎ তারা বিমুখ একটা অন্য প্রতিষ্ঠানকে বেছে নিতে চেষ্টা করে। অর্থাৎ এই ক্ষেত্রে দুটা জিনিস দাঁড়ায়, যে এটাই আমার দেশের নাম ক্ষুণ্ণ হয় এবং যে মানটি রয়েছে তারা অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতার কারণে পণ্যের মান কমিয়ে অথবা পণ্যের দাম বাড়িয়ে যে জিনিসটি করে থাকে সেটার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা দেখিয়ে গিয়েছি যে অন্য অন্য সমস্যা যখন একটি প্রধান সমস্যার কারণে সৃষ্টি হচ্ছে, সুতরাং এটা বলতে আমরা বাধ্য থাকি যে এই সমস্যাটা যদি সরে যায় অন্য সমস্যাগুলো নিজে নিজে সরে যাবে। অর্থাৎ তারা আজকে যে অর্থনৈতিক অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা ত্রুটি এবং দুর্নীতির কথা বলে গেল, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ত্রুটি এবং দুর্নীতি যদি আপনি অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা রেখে দেন, এই দুটি কারণ কখনোই মাননীয় সভাপতি সরে যাবে না, বরঞ্চ প্রকট আকার ধারণ করবে। এই দুটি কারণকে যদি আজকে সমাধান করতে হয় মাননীয় সভাপতি, তবে আজকে একটাই ওয়ে মাননীয় সভাপতি, আচ্ছা একটাই পথ, সেটা হচ্ছে অতিরিক্ত মুনাফা লাভের যে প্রবণতা সেটাই বাদ দিতে হবে। অর্থাৎ এত কিছু কারণের পর সেটাই দাঁড়াচ্ছে যে এত জনভোগান্তি, সরকারকে জিম্মি করা বা সরকারকে হেনস্থার শিকার করানো, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিজস্ব যে অবস্থান হারানো এবং নৈতিক যে অবক্ষয় তাদের যে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্নপদস্থ যারা থাকে তাদের মধ্যে যে নৈতিক অবক্ষয় হয়, সেগুলোর প্রধান কারণটাই হচ্ছে তারা মুনাফা করতে চায়। মুনাফা করতে চাওয়া প্রত্যেকটি বেসরকারি প্রতিষ্ঠানের নীতি থাকে, কিন্তু অতিরিক্ত মুনাফা যখন করতে চাই ঠিক তখনই এইসব কারণ বা এইসব সমস্যা দেখা দেয়। এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনার যে ত্রুটি এবং দুর্নীতির কথা যারা বলে গেলেন, দুর্নীতি ঠিক আমি তখনই করি যখন আমার নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়, যেটা আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছিল। এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ত্রুটির যে কথাটা বলেছে, অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ত্রুটি দেখানো হয়, যেটাকে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলি অ্যাকাউন্ট ম্যানিপুলেশন, সেটা সৃষ্টি হয় যখন আমরা অতিরিক্ত মুনাফা লাভ করার জন্য যে স্টেপ নিয়ে থাকি। অর্থাৎ আজকের অতিরিক্ত মুনাফা লাভই হচ্ছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রধান সমস্যা। ধন্যবাদ মাননীয় সভাপতি। এতক্ষণ আমরা পক্ষ দল জিয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার ইসলাম থেকে তার মূল্যবান বক্তব্য শুনলাম। এবার আমি বিপক্ষ দল ৭১ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিনকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। একটি কথা বাকি রইল, থেকেই যাবে। মন ভুলালো ছদ্মবেশী মায়া, আর একটু দূরে গেলেই ছিল স্বর্গনদী। দূরের মাঝে দূরত্ববোধ কে সরাবে? আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ অতিরিক্ত মুনাফা নামক ছদ্মবেশী মায়ার মাঝে বুঁদ হয়ে আছে মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত যারা শুনছেন এবং দেখছেন সকলকেই জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতায় দেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা। মাননীয় সভাপতি, বিপক্ষে বলছি। মাননীয় সভাপতি, আমরা যেটি বলছি সেটি হচ্ছে দেশের যে বাণিজ্যিক
প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেটির সমস্যা হতে পারে একটি, কিন্তু প্রধান সমস্যা নয় মাননীয় সভাপতি। আমরা বিতর্কটি করছি এইখানে। তাহলে আমরা বিশ্বাস করি দেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং দুর্নীতি, অর্থাৎ অব্যবস্থাপনার ফলে যে দুর্নীতিটি হচ্ছে সেটিই হচ্ছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা। মাননীয় সভাপতি, প্রথম বক্তা এসে যে কথা বলে গেলেন তিনি আসলে বিতর্কের বিষয়টি বুঝতে পারেননি মাননীয় সভাপতি। তিনি বলছেন যে এই যে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা, এই প্রবণতার ফলে আমাদের উপর কি প্রভাব পড়ছে বা ইফেক্ট পড়ছে, কিন্তু আজকে বিতর্কটি কিন্তু এইখানে নয়। আমরা বিতর্ক করছি যে এটি প্রধান সমস্যা কিনা, আর তাদের প্রধান যে দায়িত্বটি ছিল মাননীয় সভাপতি, যে কিভাবে আমরা যেটি বলছি যে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা হচ্ছে অভ্যন্তরীণ অব্যবস্থাপনার ফলে দুর্নীতি, এটি কিভাবে প্রধান সমস্যা নয় এটি কিন্তু তারা প্রমাণ করে যেতে পারেনি মাননীয় সভাপতি। এমনকি এই যে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা এটি যে প্রধান সমস্যা এটিও তারা প্রমাণ করতে পারেনি মাননীয় সভাপতি। এখন আসুন মাননীয় সভাপতি, আমরা কি বলছি। দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন যে আপনি একটি উদাহরণ দিয়ে এটি প্রমাণ করতে পারবেন না যে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা মানে এটি শুধুমাত্র একটি সমস্যা, এটি প্রধান সমস্যা না। এখন আসুন মাননীয় সভাপতি, প্রথমেই যাই আমাদের যে প্রধান যে আর্থিক খাত ব্যাংক খাত মাননীয় সভাপতি সেটির দিকে। যদি আপনি অর্থমন্ত্রী দেওয়ার তথ্য মতে 1,16,288 কোটি টাকা বর্তমান ঋণ খেলাপি রয়েছে মাননীয় সভাপতি। এই ঋণ খেলাপি যেগুলো হয়েছে এগুলো মোটা দাগে মাননীয় সভাপতি আর্থিক কেলেঙ্কারি এবং অব্যবস্থাপনার ফলে হয়েছে মাননীয় এবং দুর্নীতির মাধ্যমে হয়েছে। কীভাবে মাননীয় সভাপতি দেখুন, আপনি যদি লক্ষ্য করুন ওরিয়েন্টাল ব্যাংক, যেটি কিনা এখন আইসিবি ইসলামী ব্যাংক নামে চলছে, এটি কিন্তু 600 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে এর পরিচালনা পর্ষদকে ভেঙে দেওয়া হয়েছে, পরবর্তীতে অন্য নামে এই ব্যাংকটি চলছে। এটি কিন্তু সম্পূর্ণ দুর্নীতির মাধ্যমে হয়েছে মাননীয় সভাপতি। এরপরে দেখুন যুগান্তরের 12 ফেব্রুয়ারি 2018 রিপোর্ট যদি আপনি দেখেন তাহলে ফার্মার্স ব্যাংক, সেখানে জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে শুধু যে দুর্নীতি লুটপাট হয়েছে তা নয় মাননীয় সভাপতি, ব্যাংকের এমডি যে গ্রাহক যে ঋণ রেখেছে সেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে নিজে পে অর্ডার করে টাকা তুলেছে মানুষের। এইগুলো কোন ধরনের অব্যবস্থাপনা মাননীয় সভাপতি? এরপরেও যদি আপনি মুনাফা লাভের প্রবণতাকে দায়ী করেন তাহলে এগুলো অমূলক ছাড়া আর কিছু নয় মাননীয় সভাপতি। এখন আসুন আমরা যেই কথাটি বলছি যে এই আর্থিক কেলেঙ্কারি অর্থাৎ যে অব্যবস্থাপনা এবং দুর্নীতিগুলো হচ্ছে সেগুলোই হচ্ছে প্রধান সমস্যা মাননীয় সভাপতি। এতগুলো প্রমাণ থাকার পরেও যখন তারা এটি মানতে চাচ্ছে না মানুষের, সেই জায়গা থেকে তাদের যে মনের কথাটি ব্যক্ত করার জন্য আমার একটি কবিতা মনে পড়ে গেল আবারও মাননীয় সভাপতি। ইচ্ছে করে তমসাচ্ছন্ন রাত্রি হই, কষ্টগুলো লুকে রাখি আধারি আলোয়। আধারের মাঝে এই মুনাফা নামক যে ছদ্মবেশী মায়া দিয়ে তারা অন্য যে দৈত্যগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে ঢাকার চেষ্টা করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এতক্ষণ আমরা বিপক্ষ দল থেকে জসিমউদ্দিনের বক্তব্য শুনলাম। এবার আমরা পক্ষ দল থেকে তাদের দলনেতা মোহাম্মদ জাহিদ হোসেন থেকে তার মূল্যবান বক্তব্য শুনব। দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ, আর ফিরে ফিরে দেখি তাই ঝিকমিক করে যে মাথায় রেশমের কাজ। হাই মোর ছেলেটির উলঙ্গ শরীরে একটু জামা নেই খোলা, দু চোখে জল এলে এভাবেই বয়ে যায় আমাদের দোলা। মান্যবর সভাপতি, আজকে আপনার অনুমতিক্রমে আজকের আমাদের যে বাস্তব জীবনে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত মুনাফা লাভের যে প্রবণতা, তার ফলে কীভাবে জনজীবন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা মাননীয় স্পিকার মাননীয় সভাপতি কীভাবে এটি বাধাগ্রস্ত হয়, কীভাবে এটিকে আমাদের কান্না এনে দেয়, সেটি আমরা ব্যাখ্যা করে যাব এবং প্রমাণ করে যাব কীভাবে আমাদের সকল বিষয়গুলো সকল সমস্যাগুলোই জড়িত রয়েছে এই অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দল তারা কিছু অপ্রাসঙ্গিক কবিতা দিয়ে শুরু করেছেন এবং বলতে চেয়েছেন, দুটি কারণ দেখিয়েছেন যে কারণে আজকে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো প্রধান সমস্যা সৃষ্টি করছে। এটি কখনো হতে পারে না। প্রথমত তারা দেখিয়েছেন অভ্যন্তরীণ ব্যবস্থাপনার যে দুর্বলতা। মান্যবর সভাপতি, লক্ষ্য করুন, আপনি একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে তখনই ব্যবস্থাপনায় দুর্বল কর্মীদেরকে নিয়োগ দেবেন যখন আপনার লক্ষ্য থাকবে অতিরিক্ত মুনাফা লাভ করা। আপনার যদি লক্ষ্য থেকে থাকে আপনি মুনাফা লাভ করবেন কিন্তু অতিরিক্ত মুনাফা লাভ করার আপনার প্রবণতা নেই, তখন আপনি দক্ষ কর্মীকে নিয়োগ দেবেন। যখন আপনি দক্ষ কর্মী নিয়োগ দিচ্ছেন না তখন এখান থেকেই অব্যবস্থাপনা তৈরি হবে। মান্যবর সভাপতি, তাদের দেখেছেন অভ্যন্তরীণ দুর্নীতি। আমরা দেখিয়েছি এই দুর্নীতির সৃষ্টি কোথা থেকে হয়, যখন আপনি নৈতিকতার অবক্ষয় ঘটে। আমরা এটিও দেখিয়েছি, আমরা যখন দেখি পোস্টুলেটস অফ মরালিটি যে বইটি মাননীয় সভাপতি যে লিখেছেন ইমানুয়েল কান্ট, তারপরে আমি কি দেখেছি, এই নৈতিকতার অবক্ষয় আপনার সৃষ্টি হয় তখনই যখন আপনার ভিতরে লোভ বা আকাঙ্ক্ষা বা ডিজায়ার যেটি বিদ্যমান থাকে। অর্থাৎ আপনি দুর্নীতি তখনই করবেন, একটি ব্যাংকে আপনি এমডি হিসেবে তখনই আপনি 8,000 কোটি টাকা ঋণ দেবেন যখন আপনার মনে হবে এই ঋণটি আমি সেই প্রতিষ্ঠানকে দিলে সেই প্রতিষ্ঠান নতুন করে আমাকে আবার কিছু উপঢৌকন দেবে মাননীয় সভাপতি। অর্থাৎ সেই প্রতিষ্ঠানটি এই দুর্নীতিগ্রস্তভাবে ঋণটি নিয়ে তার উদ্দেশ্য থাকে কীভাবে অতিরিক্ত মুনাফা লাভ করবে। অর্থাৎ একে অন্যের সঙ্গে তারা পরস্পর সম্পর্কযুক্ত। মাননীয় সভাপতি, তারা উল্লেখ করেছেন
এই দুটি কারণে ব্যাংক ব্যবস্থা আসলে ধসে পড়ছে। আমরা দেখাচ্ছি না এই শুধু ব্যাংক ব্যবস্থা বলে আপনি এগিয়ে যেতে পারেন না। আমরা দেখিয়েছি যখন আপনি আপনাদের রাষ্ট্রে পেঁয়াজ নিয়ে সংকট সৃষ্টি হয়, সেই পেঁয়াজের সেই সংকটকে কাজে লাগিয়ে একটি পক্ষ সেটিকে ত্বরান্বিত করে পেঁয়াজকে আরও বেশি কৃত্রিম সংকট তৈরি করে সেটিকে সমস্যা সৃষ্টি করে থাকে। এই প্রবণতা বা এই আকাঙ্ক্ষাটি কখন সৃষ্টি হয়? যখন আপনার কাছে মনে হয় সংকট সৃষ্টি হলে আপনার অতিরিক্ত মুনাফা লাভ করা সম্ভব। আমরা দেখেছি কিছুদিন পূর্বে লবণ নিয়ে গুজব ছড়ানো হয়েছিল। মান্যবর সভাপতি, এই লবণ নিয়ে গুজব কারণে সৃষ্টি হয়েছিল। যখন আপনি জানেন বাজারে সংকটের এই গুজবটি ছড়িয়ে পড়লে আপনি অতিরিক্ত লাভ করতে পারবেন, অতিরিক্ত মুনাফা করতে পারবেন। আমাদের বিতর্কের জায়গাটি এখানেই, লাভ কিংবা মুনাফা সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখন কৃত্রিম সংকটটি সৃষ্টি করে, নৈতিকতার অবক্ষয় সৃষ্টি করে আপনি অতিরিক্ত মুনাফা করতে যাবেন, তখনই সকল সমস্যা সৃষ্টি হচ্ছে। তারা আজকে বিজ্ঞপ্তি দাবি করেছেন, আমরা বিতর্কটি বুঝতে পারিনি। আমরা কেন দেখিয়েছি কেন এই অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা আমাদের কার প্রভাব ফেলছে, কার দুঃখ কষ্ট নিয়ে দিচ্ছে। দেখুন, বিতর্কটা এখানেই। আমরা আজকে আপনাদের প্রমাণ করে দেখিয়ে যাব যে সমস্যাটির কারণে সকল স্টেক হোল্ডার কিংবা সকল অংশীদার ব্যক্তিবর্গ কিংবা রাষ্ট্র কিংবা সমাজ, নাগরিক, ভোক্তা সকলেই সমস্যা সৃষ্টি হচ্ছে, সকলের সমস্যার মধ্যে পড়ছে, তখন আমরা প্রমাণ হয়ে যাবে এটির প্রধান সমস্যা। আমরা প্রথমত দেখিয়েছি অতিরিক্ত মুনাফার প্রবণতার কারণে আপনি পণ্যের মানটি ভালোমতো পাচ্ছেন না। অর্থাৎ 10 টাকার পণ্য আপনি যখন অতিরিক্ত লাভ করতে চাইবেন তখন আপনি 9 টাকার উপাদান দিয়ে তৈরি করবেন, যে কারণে মানটি কমে যাচ্ছে। দ্বিতীয়ত, যখন আপনি মনে করবেন অতিরিক্ত মুনাফা আমার করতে হবে, এই আকাঙ্ক্ষা আপনার ভিতরে কাজ করবে, তখন আপনি 10 টাকার পণ্য 10 টাকায় বিক্রি না করে 11 টাকায় বিক্রি করতে পারবেন, যে কারণে আমরা বলছি এটি নাগরিকের জন্য সমস্যা সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয়ত, আমরা দেখিয়েছি সরকারকে জিম্মি করে ফেলে। দেখুন, সরকারের আমরা জানি যে জিএসপি সুবিধাটি বাতিল হয়ে গিয়েছে ইউকেতে কিংবা ইউরোপীয় ইউনিয়নে। এটি কেন হয়েছে? যখন আপনি অতিরিক্ত মুনাফা লাভের কারণে, মুনাফা প্রবণতার কারণে আপনার কোম্পানিগুলো বা আপনার রাষ্ট্রের গার্মেন্টস শিল্পগুলো যেখানে মানগুলো ঠিক রাখা হচ্ছে না। এটি কেন হচ্ছে না? অর্থাৎ মান ঠিক রাখতে গেলে আপনার সঠিক পরিমাণে অর্থ বিনিয়োগটি করতে হবে, কিন্তু আপনি অতিরিক্ত মুনাফা লাভ করার উদ্দেশ্যে আপনি সেখানে সঠিক বিনিয়োগটি করছেন না। অর্থ আপনি বাঁচানোর চেষ্টা করছেন, কার্পণ্য দেখাচ্ছেন, যে কারণে একই সঙ্গে সেই গার্মেন্টস কোম্পানিটি ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে, একই সঙ্গে রাষ্ট্র সেই জিএসপি সুবিধাটি হারাচ্ছে। অর্থাৎ এই সমস্যাটি যুক্ত রয়েছে অতিরিক্ত মুনাফা লাভের সঙ্গে। মাননীয় সভাপতি, তারা আজকে দেখিয়েছেন যে দুর্নীতি কীভাবে আসলে অতিরিক্ত মুনাফা লাভের সঙ্গে আলাদা রয়েছে। আমরা বলছি না, দুর্নীতি যেখানে সৃষ্টি হয় এটি আসলে অতিরিক্ত মুনাফা লাভের কারণেই। একটি উদাহরণ দিলে স্পষ্ট হবে। অর্থাৎ একটি ব্যাংক ঋণের মাধ্যমে যদি কোনো কোম্পানি একটি ব্যাংক ঋণ নিয়ে থাকে কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক ঋণ নিয়ে থাকে, তাহলে আপনি লক্ষ্য করবেন যারা দুর্নীতির মাধ্যমে হলেও যদি ঋণটি নিয়ে থাকে, পরবর্তীতে সেই আর্থিক প্রতিষ্ঠানটি দুর্নীতি করার পরে তারা সঠিকভাবে সেই মজুরিটি দিচ্ছে না। কারণ মাননীয় সভাপতি, তাদের ভিতরে নৈতিকতার অবকাঠি বিদ্যমান রয়েছে ইতিমধ্যে। কেননা তারা একবার ব্যাংকটি ঋণ নিয়ে ঋণ খেলাপি করছে, একই সঙ্গে সে মজুরি দিচ্ছে না। এর মাধ্যমে দেখুন, আমি প্রথমে উল্লেখ করেছিলাম কিভাবে আমাদের ডলার চোখে জল চলে আসে, কিভাবে আমাদের উলঙ্গ শরীর চলে আসে। দেখুন, আপনি যখন মজুরিদেরকে মজুর প্রদান করবেন না সময় মতো, আপনার দেশে, আপনার রাষ্ট্রে পাটকল শ্রমিকের মৃত্যু ঘটবে। এই সমস্যাটিও আসলে সত্যিকার অর্থে অতিরিক্ত মুনাফা লাভের যে প্রবণতা সেখান থেকে সৃষ্টি হয়। আজকে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ তারা এখানে বুঝতে ভুল করেছেন। মাননীয় সভাপতি, কোনটি প্রধান সমস্যা আর কোনটি অপ্রধান সমস্যা এই পার্থক্যটি না করতে পারলে আজকের বিতর্কে তারা কখনো জিততে পারবেন না বলে প্রত্যাশা করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদ, পক্ষ দলের দলনেতা, তার বক্তব্য শুনলাম এতক্ষণ আমরা। এবার বিপক্ষ দল বিজয়ী 71 হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা শামসুজ্জামান সবুজ, তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রথম লাইনের সন্ধ্যা আসিছে মন্দা মন্থরের মতো বর্তমানে বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতি ও অব্যবস্থাপনায় ঝেঁকে বসেছে। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং যারা দেখছেন সবাইকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতাই দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা, এই প্রবণতাই একমাত্র প্রধান সমস্যা। আজকের বিতর্কের বিষয় ছিল সেটা। আজকে পক্ষদলের কাছে সবচেয়ে বড় যুক্তি ছিল এই জায়গায়, তারা প্রমাণ করে যাবেন অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতাই একমাত্র প্রধান সমস্যা। আর আমরা বলছি অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা একমাত্র সমস্যা নয়, বরং প্রধান সমস্যাটা হলো অভ্যন্তরীণ দুর্নীতি এবং অব্যবস্থাপনা। এখন মাননীয় সভাপতি লক্ষ্য করুন কিভাবে আমরা বলছি। আমরা প্রথম থেকে বলে আসছি মাননীয় সভাপতি, অতিরিক্ত মুনাফা লাভের যে প্রবণতা, সেই প্রবণতা থেকে কি কি সমস্যা হতে পারে। দুই ধরনের প্রতিক্রিয়া হতে পারে মাননীয় সভাপতি। আমরা প্রথমেই বলেছিলাম একটি ইতিবাচক প্রতিক্রিয়া আর একটি নেতিবাচক প্রতিক্রিয়া। ইতিবাচক প্রতিক্রিয়া কীভাবে হতে পারে? কোনো একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান তার পণ্যের মান বাড়িয়ে যখন সে ভোক্তার আস্থা অর্জন করে, তখন এখানে একটি অতিরিক্ত মুনাফা লাভের একটি সম্ভাবনা সৃষ্টি হয়। এবং নেতিবাচক অর্থ যদি আমরা দেখি মাননীয় সভাপতি, আমরা বলেছিলাম পণ্যের মান হ্রাস করে এবং দ্রব্যের দাম বৃদ্ধি করে কিভাবে অর্থ
অর্থ হাসিল করতে চায় মাননীয় সভাপতি। আমরা বলেছি মাননীয় সভাপতি, যেহেতু বাংলাদেশ যেহেতু প্রতিযোগিতাশীল একটি বাজার আছে বা মুক্তবাজার অর্থনীতি আছে, এই জায়গায় বেসরকারি কোনো একটি প্রতিষ্ঠান চাইলেও এত বৃহৎ অঙ্কের একটি অতিরিক্ত মুনাফা লাভের একটি প্রবণতা কোনোভাবে সেটা অর্জন করা সম্ভব নয়। আরেকটি ব্যাপার মাননীয় সভাপতি, যখন সম্ভব নয় তখন ওই বেসরকারি প্রতিষ্ঠান যখন তার অস্তিত্ব যখন হুমকির মুখে পড়ে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের, তখন সেই কিন্তু মাননীয় সভাপতি অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা থেকে বের হয়ে আসে মাননীয় সভাপতি বাজার টিকে থাকার জন্য। এখন মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা, সেটা নয় মাননীয় সভাপতি। আমরা বলছি অভ্যন্তরীণ দুর্নীতি এবং অব্যবস্থাপনা। কীভাবে হচ্ছে মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে বাংলাদেশে যখন বেসরকারি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে খাত ব্যাংক খাত, আজকে আবাসন খাত এবং আজকে ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, তারা আজকে বাংলাদেশে কীভাবে মাননীয় সভাপতি তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন বিভিন্ন ধরনের ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে বাণিজ্যিক ব্যাংক, তারা বলছে যে প্রতি 6 মাসে তারা গড়ে 58 কোটি টাকা অফেরতযোগ্য ঋণের তালিকায় নিচ্ছে। কেন নিচ্ছে মাননীয় সভাপতি লক্ষ্য করুন, যারা ব্যবসায়িক বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান অথবা যারা ব্যাংকের যারা প্রধান, তাদের সাথে এক ধরনের মাননীয় সভাপতি যোগ সাজস হচ্ছে এবং তারা এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। এবং এটাই হচ্ছে মাননীয় সভাপতি আজকের বিতর্কের সবচেয়ে মূল বিষয়। আজকের বিতর্কে এই মূল বিষয় এটা নয় মাননীয় সভাপতি যে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা থেকে কার কি সমস্যা হচ্ছে কার কি সমস্যা হচ্ছে না। মাননীয় সভাপতি নেতিবাচক প্রভাব থেকে আমরাও এটা মানি মাননীয় সভাপতি যে অতিরিক্ত মুনাফা যদি লাভ করা হয় তাহলে এই সমস্যাটা সবাই মাননীয় সভাপতি শুধুমাত্র ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণও এই ফেস করবে মাননীয় সভাপতি। কিন্তু আমরা বলছি অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা, এই প্রবণতা নয়, বরং ওই ব্যাংকের জন্য মাননীয় সভাপতি, ওই মানুষদের জন্য বা বাংলাদেশের জন্য নয়। আজকে বিতর্কটি ছিল মাননীয় সভাপতি ওই ব্যাংকের জন্য কোনটা প্রধান সমস্যা, ওই ব্যাংকের উন্নতির জন্য। আমরা বলছি ওই ব্যাংকের উন্নতি এবং ওই ব্যাংকের অগ্রগতির জন্য কোনোভাবে অতিরিক্ত অর্থ লাভের যে প্রবণতা মাননীয় সভাপতি, সেটা প্রধান সমস্যা নয়, বরং ওই ব্যাংকের যে মাননীয় সভাপতি অভ্যন্তরীণ দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে সকল সমস্যা সৃষ্টি হচ্ছে। এবং বাংলাদেশে 2041 সালে যে উন্নত দেশ, সেই উন্নত দেশে যদি মাননীয় সভাপতি আমরা যদি উন্নীত হতে হয়, তাহলে আজকে বেসরকারি প্রতিষ্ঠান মাননীয় সভাপতি অনেক বেশি অগ্রণী হতে হবে। আশা রাখছি আজকে আমরা মানুষ এগিয়ে আছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শামসুজ্জামান সবুজ, দলনেতা, বিপক্ষ দল বিজয়ী 71 হল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পর্যায়ে আমি আহ্বান জানাবো যুক্তি খণ্ডন করার জন্যে পক্ষের দলনেতা মোহাম্মদ জাহিদ হোসেনকে। মাননীয় সভাপতি, তারা আজকে একটা অতিপ্রাকৃত জগৎ নিয়ে কথা বললেন, যেখানে নাকি অনেকগুলো কোম্পানি রয়েছে যারা দাম বেশি নিয়ে মানটি বৃদ্ধি করে থাকে। এটি মাননীয় সভাপতি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কখনো বাস্তবতার সঙ্গে যায় না, বরং আমরা বাস্তবে এটাই দেখি ইউএসএ থেকে কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রাণ কোম্পানির 8টি পণ্য তারা রিজেক্ট হয়ে বাতিল হয়ে বাংলাদেশে ফিরে আসে। কেননা সেই 8টি পণ্যের মানটি ঠিক রাখা হয়নি। মাননীয় সভাপতি, এই যে মান ঠিক রাখা হয়নি, অর্থাৎ কম মানের পণ্য দিয়ে পণ্য তৈরি করা, মূল পণ্য তৈরি করা, এখানে কাজ করে কোনটি কারণ হিসেবে কাজ করে থাকে? আমরা দাবি করছি অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতায় প্রাণ কোম্পানিকে এই 8টি পণ্য কম মানের পণ্য তৈরি করতে উজ্জীবিত করেছে। অর্থাৎ এখানে শুধুমাত্র মুনাফা লাভ নয়, বরং অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা সেই সমস্যার সৃষ্টি করেছে। মাননীয় সভাপতি, আপনার দৃষ্টি নিবদ্ধ করতে চাই নীলফামারী জেলার কানাইহাট উপজেলার সেই বিষবৃক্ষ নামক গ্রামের দিকে। কেননা যুগান্তর জানুয়ারি 15 তারিখে আমরা রিপোর্ট দেখেছি, সেখানের গ্রামবাসী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেই তারা তামাক চাষে উদ্বুদ্ধ হচ্ছে। এর কারণ হিসেবে আমি দেখতে পেয়েছি সেখানে ধান কিংবা গম চাষ করলে 2 বিঘা জমিতে 5,000 টাকা লাভ হতে পারত, কিন্তু তামাক চাষের মাধ্যমে সেখানে 30 থেকে 35, কখনো কখনো 50,000 টাকা পর্যন্ত লাভ তারা করতে পারছে। মাননীয় সভাপতি, এই অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা তাদের ভিতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। মাননীয় সভাপতি, অর্থাৎ তাদের ভিতরে এই প্রবণতা বাস করে বলেই তারা আজকে এই অনৈতিক কাজগুলোর দিকে ধাবিত হচ্ছে। কখনো এটি দুর্নীতি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের যে অব্যবস্থাপনা, তার কোনো দায় এখানে নেই বলে আমরা দাবি করছি। মাননীয় সভাপতি, আমরা কি যুক্তি দেখিয়েছিলাম, তারা আজকে স্পর্শ করেনি। প্রথমত দেখিয়েছি অতিরিক্ত মুনাফা লাভ আপনাকে নৈতিকতা থেকে সরিয়ে দেয়, তারা এই বিষয়ে কোনো কথা বলেননি। আমরা বলেছি সেবার মানটি কমে আসে কিনা। মাননীয় সভাপতি, সর্বোপরি আজকের বিতর্কে আমরা জয়লাভ করবো এমনটা প্রত্যাশাকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদ। এবার যুক্তি খণ্ডন করার জন্যে বিপক্ষ দলের দলনেতা শামসুজ্জামান সবুজকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। শামসুজ্জামান সবুজ। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দল সবচেয়ে যে বড় ভুলটা করেছে, তারা দুর্নীতির টাকাকে মুনাফা হিসেবে তারা দেখিয়ে যাচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, দুর্নীতির টাকা কখনো একটি বেসরকারি প্রতিষ্ঠানের
মুনাফা হতে পারে না মানুষ সভাপতি। লক্ষণ মানুষ সভাপতি, মুনাফা কাকে বলে? যখন একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিযোগিতার মাধ্যমে যে লভ্যাংশ আয় করে সেটা হচ্ছে মুনাফা। কিন্তু দুর্নীতির মাধ্যমে বা আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে কোনো একটি ব্যবস্থাপনা পরিচালক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সে যে টাকাটি মানুষ সভাপতি লাভ করে সেটা কখনোই মুনাফা নয়, বরং সেটা একটি আর্থিক কেলেঙ্কারি এবং সেটা একটি দুর্নীতি। এবং এই আর্থিক কেলেঙ্কারি এবং দুর্নীতি ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরূপ মাননীয় সভাপতি। আমরা প্রথম থেকে বলে আসছি মাননীয় সভাপতি, এই যে আর্থিক কেলেঙ্কারি এবং দুর্নীতি, এই দুর্নীতি মাননীয় সভাপতি ওই বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় সমস্যা। আজকে বিতর্কের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল মাননীয় সভাপতি এই বাণিজ্যিক ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠান মাননীয় সভাপতি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনটা সবচেয়ে বড় সমস্যা? আজকে পক্ষদল প্রথম থেকেই বলে আসছে যে ওই আর্থিক যে অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা সেটা নিয়ে তারা কোনো কথাই বলেনি মাননীয় সভাপতি। তারা প্রথম থেকেই বলে আসছে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা থেকে কি সমস্যা হতে পারে, সেটা কিন্তু আজকের বিতর্কের মূল বিষয় ছিল না মাননীয় সভাপতি। আজকে প্রথম থেকে আমরা বলে আসছি মাননীয় সভাপতি যে কিভাবে অভ্যন্তরীণ দুর্নীতি এবং অব্যবস্থাপনাই আজকে প্রধান সমস্যা হতে পারে। যদি আরও একটি উদাহরণ যদি দেখাতে চায় মাননীয় সভাপতি, সম্প্রতি যে আপনি দেখবেন যে বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলাইমান আনোয়ার চৌধুরী সে 5টি বেসরকারি ব্যাংক থেকে 1200 কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে এবং সে বিসমিল্লাহ গ্রুপ থেকে সে সরিয়ে গেছে মাননীয় সভাপতি। এখন মাননীয় সভাপতি আমরা আজকে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আজকে প্রথম থেকে আমরা বলেছিলাম যে অভ্যন্তরীণ যে দুর্নীতি মাননীয় সভাপতি সেটার কারণে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানই আর ব্যবসা করতে পারছে না। কারণ আজকে আমাদের যে যুক্তিগুলো ছিল মাননীয় সভাপতি, আমরা বারবার এই কথাগুলোই বলেছি, কিন্তু আজকে পক্ষদল থেকে এই যুক্তিগুলোর কোনো যুক্তি খণ্ডন আসেনি মাননীয় সভাপতি। তারা প্রথম থেকে মাননীয় সভাপতি শুধুমাত্র এক পাক্ষিক বিতর্ক করে গেছে মাননীয় সভাপতি। আজকে তাই আমরা বিশ্বাস করি অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতাই দেশের বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান সমস্যা নয়, বরং প্রধান সমস্যা হলো অভ্যন্তরীণ দুর্নীতির সহিত অপব্যবস্থাপনা। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমাদের দেশ কিন্তু অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। আমরা জিডিপির দিক থেকে 8% বেশি প্রবৃদ্ধি লাভ করে যাচ্ছি এবং আমাদের যে আয়, বাৎসরিক যে আয়, সেটা উন্নত হচ্ছে এবং আমরা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্ট সেক্টরের একজন প্রতিযোগী হিসাবে আত্মপ্রকাশ করেছি। তো আমি আশা করব যে আমাদের যারা এখানে বিতার্কিক তারাই ভবিষ্যতে প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং তারা যেই বক্তব্যগুলো এখানে দিল সেই আদর্শগুলা ভুলে না গিয়ে যাতে পৃথিবীতে আমরা আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই দিকে ভূমিকা রাখবে। আমি বেশ আপ্লুত হচ্ছিলাম বিভিন্ন পর্যায়ে যে তারা কিভাবে তাদের যুক্তিগুলা খণ্ডন করছিল। তো আমি দেখছি যে আমাদের ফলাফল এসে গিয়েছে। তো প্রত্যেক প্রতিযোগিতায় যত ভালোই আমরা করি না কেন একটি দল কিন্তু এগিয়ে থাকে। তো এখানে আমাদের যে আজকের বিষয় ছিল অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতাই দেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রধান সমস্যা। অনুষ্ঠান ছিল 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আমার কাছে বিজয়ী দলের নাম এসে গিয়েছে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে বিজয়ী দল হয়েছে বিজয় 71 হল এবং শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন শামসুজ্জামান সবুজ, বিজয়ী 71 হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা। বিজয়ী দল যে নম্বর পেয়েছে সেটা হচ্ছে 68.50, বিজিত দলের নম্বর 63.50, ব্যবধানটা 5। তো আমি সকলকেই অভিবাদন জানাচ্ছি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে সুন্দর জীবনযাপন করার আহ্বান জানিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।